হ্যালো ভিউয়ার্স, তো গত ক্লাসে আসলে আমরা আলোচনা করেছি জটিল সংখ্যা জিনিসটা কি এবং হচ্ছে মডুলাস আর্গুমেন্ট কি, এগুলো নিয়ে আমরা এদের চিত্রগুলো দেখেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখেছি। তো যদি কেউ নতুন এই চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওটি আগের ভিডিওটি যদি দেখে না থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, দেখে নিও। থিওরিটিক্যাল আলোচনাগুলো যেমন হচ্ছে আসলে জটিল সংখ্যা জিনিসটা কি, মডুলাস কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে এই কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে খুব একটা থিওরিতে যাব না, আজকে জাস্ট হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো গত ক্লাসে আসলে আমরা বেসিক্যালি থিওরিটিক্যালি আলোচনা করছিলাম, থিওরিটিক্যাল পার্টগুলো নিয়ে, মডুলাস আর্গুমেন্টের ওগুলো নিয়ে। তো আজকে আমরা একটু চেষ্টা করব যে আমরা টাইপ ভিত্তিক কিছু ম্যাথ সমাধান করার, যাতে করে তোমাদের সহজ হয় যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সম্পর্কে একটা যেটা আইডিয়া পাও। তো শুরুতেই শুরু করা যাক। আমি হচ্ছে টাইপ 1-এর কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। টাইপ 1 বলতে আমরা হচ্ছে প্রথমে যে মডুলাস আর্গুমেন্ট করেছি, কিন্তু ওখানে কিছু ম্যাথগুলো আমরা সমাধান করিনি। তো এই ক্ষেত্রে আমরা কিছু ম্যাথ একটু সমাধান করব। তো আমরা ম্যাথগুলো দেখি। প্রথম ম্যাথটা কীরকম থাকবে, যদি আমাদের 1 + 2i অথবা 1 3i থাকে, এই ধরনের একটা যদি জটিল সংখ্যা থাকে, আমরা দেখছিলাম যে গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা শুধুমাত্র এই যে একটা এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, মানে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ যে কোনো একটা অংশ নিয়ে আমরা মডুলাস আর্গুমেন্ট বের করেছি। কিন্তু আজকে দেখতেছি একটা ভগ্নাংশ আকারে আছে, উপরেও জটিল সংখ্যা, নিচেও জটিল সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে মডুলাস আর্গুমেন্ট কেমনে বের করব? তো জিনিসটা আসলে খুবই সোজা। জিনিসটা হচ্ছে এই যে আমাদের যে হরে যে সংখ্যাটা থাকবে, সবসময় আমাদের মনে রাখতে হবে হরে যে জটিল সংখ্যাটা থাকবে সেটা যদি ধনাত্মক থাকে, সেটা ঋণাত্মক মানটা নিয়ে আমাকে কি করতে হবে, উপর নিচে গুণ করতে হবে। যেমন হচ্ছে এটা শুধুমাত্র সেটা হবে শুধুমাত্র অবাস্তব অংশের সাথে। যেমন এখানে আছে 1 - 3i, তাহলে এই 1 - 3i এর পজিটিভ অংশটা নিব, 1 + 3i নিয়ে আমরা উপর নিচে গুণ করে আমরা আসলে সমাধানটা করব। তো করা যাক আসলে, যে যদি আমরা বলি তো 1 + 2i এবং হচ্ছে 1 + 3i, এবং নিচেরটা যেহেতু এরপর যদি আমি বলি 1 - 3i এবং হচ্ছে 1 + 3i, তাহলে আমরা প্রথমে উপর নিচে গুণ করলাম। এখন দেখি এটা আমার সূত্র পরে হচ্ছে a + b × a - b, তার মানে হচ্ছে a² - b² সূত্র। তাহলে নিচেরটাতে আমি যদি ইজিলি ফেলাতে পারি, তাহলে 1 - হচ্ছে 3i হোল স্কোয়ার, প্রথম কাজটা আমার শেষ, নিচের হরের কাজটা শেষ। এখন যদি আমি লবে যাই, তাহলে এই ক্ষেত্রে আমি যদি গুণ করি 1 + হচ্ছে 3i, প্রথম কাজ শেষ। এখন হচ্ছে সেকেন্ড কাজটাতে আমরা যদি করি ক্যালকুলেশন, জাস্ট তেমন আহামরি কিছু না, i²। তাহলে প্রথমে এখানে আমি হরেও কাজ করে ফেললাম, লগেও কাজ করে ফেললাম। তাহলে আমি এখন হরের অংশটা আরেকটু করি। তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু i² মান কত, যদি আয়ের মান যদি √(-1) হয়, তাহলে i² মানটা কত হবে, শুধু -1। তাহলে এই ক্ষেত্রে i² মান -1 হলে, তাহলে এই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে। তাহলে আমি যদি বলি আমার আনসারটা হবে এই ক্ষেত্রে 1 + 9। তাহলে এই ক্ষেত্রে আমি যদি দেখি এখন এই যদি সমাধানটা করি, 1 + হচ্ছে 5i, তাহলে এখানেও সেম আমার i² আছে। তাহলে 6 - i² মানে হচ্ছে -6। তাহলে এইটার রাশিটা আমি যদি সমাধান করি, তাহলে এই ক্ষেত্রে আমার কত আসতেছে, -5 প্লাস হচ্ছে 5i = 10। দেখো একটা এত বড় একটা জটিল সংখ্যা, মানে হচ্ছে দুইটা হর এবং লব দুইটা বিশিষ্ট একটা জটিল সংখ্যাকে আমরা সমাধান করে দেখেছি একটা শর্ট একটা জটিল সংখ্যায় নিয়ে আসছি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যত বড়ই জটিল সংখ্যা থাকুক না কেন, সবসময় তাকে x + iy আকারে, মানে হচ্ছে একক জটিল সংখ্যায় আমরা প্রকাশ করব। তো এটার একটা ওয়ে হচ্ছে আমরা হরের যে রাশিটা থাকবে ওটাকে দ্বারা উপর নিচ, ওটার বিপরীত সংখ্যা নিয়ে আমরা উপর নিচে গুণ করব। তো এখন দেখি, এখন আমাদের জন্য সোজা হয়ে গেছে। এখন যদি আমি বলি যে এই সংখ্যাটাকে -5/10 প্লাস এই জায়গাটাতে হচ্ছে 5/10i, তাহলে দেখো এই রাশিটা দেখতে হচ্ছে আমার যদি আমি বলি x প্লাস হচ্ছে iy এর অনুরূপ না এই রাশিটা দেখতে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি এই ক্ষেত্রে আমার মানটা কীরকম আসছে, এই ক্ষেত্রে আমি বলি আমার বাস্তব অংশ মানে x এর মানটা হচ্ছে আমার যে -1/2, আমি কাটাকাটি করলে তো -1/2 আসবেই। তো এর পরবর্তী অংশ যেটা অবাস্তব অংশ ছিল y এর মান, তো ওটার মান কত আসছে, ওটার মান হচ্ছে শুধু y। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। এখন যদি আমি মডুলাস বের করি, তাহলে হচ্ছে আমার মড যদি বের করি, তাহলে আমার মড আসবে হচ্ছে 1 - 1/2² প্লাস হচ্ছে 1/2 হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবা এটার ভ্যালুটা কত আসে। তো সিমিলারলি এরপরে যদি আমি দেখি, আমি এটা একটু বুঝি যে আমি যদি এরপরে দেখি, যেমন দেখো এই সংখ্যাটা আমার এই জায়গাটাতে আছে হচ্ছে x এর মান ঋণাত্মক, মানে এটা যদি আমি এখন আর্গুমেন্টটা যদি বের করতে যাই,
এক্স এর মান ঋণাত্মক এবং হচ্ছে ওয়াই এর মানটা ধনাত্মক। তার মানে আমার আসলে এই জটিল সংখ্যাটা কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো আমি গত ক্লাসে আসলে বিস্তর আলোচনা করেছি আসলে মডুলাস আর্গুমেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা কাজ করব। তো গত ক্লাসটা দেখে থাকলে তোমরা আসলে বুঝবা। তো এইখান থেকে আমি যদি বলি এটার মডুলাসটা কি হবে, এটার আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্ট হবে কি হবে, আমরা সূত্রটা পড়েছিলাম যে পাই থেকে যদি আমি থেটাটা বাদ দিতে পারি, যদি আমি পাই থেকে থেটা বাদ দিই, যে রাশিটা থাকবে সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তাহলে এখান থেকে আমি যদি বলি পাই মাইনাস হচ্ছে থেটার মান হচ্ছে কত, tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং বলেছিলাম যে শুধুমাত্র আমার এক্স আর ওয়াই এর মানটা শুধুমাত্র মান হবে, কোনো চিহ্ন বসবে না। তাহলে এই ক্ষেত্রে আমি যদি পাই বলি তাহলে হচ্ছে tan ইনভার্স কত হয়ে যাবে, এখানে ওয়াই এর মানটা ছিল আমার কত 5, এখানে হচ্ছে ওয়াই এর মানটা ধরো কত পেয়েছি, হাফ পেয়েছি, তাহলে বসাই 1/2 এবং হচ্ছে এক্স এর মানটা কত, সিমিলারলি এক্স এর মানও হাফ, তাহলে এই ক্ষেত্রে হাফ হাফ কাটা যাবে এবং হচ্ছে এটার আনসারটা কত আসবে, পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স 1। তাহলে এই tan ইনভার্স 1 এর মানটা কত, tan ইনভার্স 1 মানে হচ্ছে মাথায় রাখবো এটা tan 45 ডিগ্রি, যেখানে পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স এবং হচ্ছে এটার মান হচ্ছে tan 45 মান হচ্ছে পাই, তাহলে tan কাটা, তাহলে আসলে আমার আসলে আমার আনসারটা হবে এই রাশিটা। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 4/3 পাই। তাহলে এই রাশিটার আমার মডুলাসের মান হচ্ছে এটা, ক্যালকুলেশন করে দেখবা এই মানটা, এবং হচ্ছে আর্গুমেন্টের মানটা হচ্ছে এটা। তো প্রথম টাইপে আসলে আমরা দেখলাম যে একটা কিভাবে আমরা জটিল সংখ্যাতে মডুলাস আর্গুমেন্ট বের করব। তো দুইটা জটিল সংখ্যা একসাথে যদি ভাগ আকারে থাকে তখন আমরা কি করব, গুণ আকারে তো সোজা, তো ভাগ আকারে জিনিসটা একটু আমরা খেয়াল করব, এইরকমভাবে সমাধান করার চেষ্টা করব। তো এখন আসি আমরা টাইপ 2 এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আসলে একটা সমীকরণ দেওয়া থাকবে, যেমন ধরি এই সমীকরণটা, এটা যে একটা সমীকরণ, এটাই সমীকরণটা হচ্ছে পি এর আন্ডারে, মানে হচ্ছে এখানে সবগুলা চলক হচ্ছে পি, এবং এই টাইপটা হচ্ছে কীরকম, যে সমীকরণটা দেওয়া থাকবে বা এই সমীকরণটা যে চলকের আন্ডারে, ওই চলক জাতীয় কিছু একটা মান আমাকে দেওয়া থাকবে। তো এইরকম জাতীয় সমীকরণগুলা বা কিভাবে আমরা হচ্ছে এখান থেকে প্রমাণ করব, এইরকম ম্যাথগুলো আসলে আমরা দেখব এই টাইপের। তো আমরা শুরুতে দেখি এখানে দেওয়া আছে থেকে আমার কাজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সমীকরণের সবচেয়ে ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে, মানে এই চলকের ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে পি স্কোয়ার। তো এখানে 0 ধরা যায়, এটা p⁻0, যাই হোক। তো আমি যদি বলি এখন পি, এটার মানটা বের করি, √2p ইকুয়াল টু হচ্ছে 1 + i, যাই হোক আমরা এটা দেখি। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র পি এর মানটা বের করি, তাহলে p ইকুয়াল টু 1 + i, এরপর হচ্ছে √2। যেহেতু এই সমীকরণের সর্বনিম্ন ভ্যালুটা আমি যদি এখানে দেখি তাহলে আমার পি স্কোয়ার, তাহলে উভয় পক্ষে আমি স্কোয়ার করি পিটাকে, তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে 2i, তারপর হচ্ছে প্লাস হচ্ছে i স্কোয়ার, আমি a + b হোল স্কোয়ার সূত্র ফেলাইছি, তারপর এরপর হচ্ছে নিচেরটা হচ্ছে 2। তো এরপর আমি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে 2i, i স্কোয়ারের মান আগে থেকেই জানা, -1, নিচে হচ্ছে 2, তাহলে এখানে -1 + 1 কাটাকাটি, তাহলে 2 কাটাকাটি, তাহলে পি স্কোয়ারের মানটা আমরা কত পেলাম, পি স্কোয়ারের মানটা পেলাম আমরা হচ্ছে i। এখন আসি এই পি স্কোয়ারের মানটা আমরা কোথায় বসাবো, লেফট হ্যান্ড সাইডে বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমি বসাই, দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কি p⁻6 প্লাস হচ্ছে p⁻4 প্লাস হচ্ছে p স্কোয়ার প্লাস হচ্ছে 1, এটাই কিন্তু আমার 0 প্রমাণ করতে হবে। আচ্ছা যাই হোক, আমি যেহেতু একটা মান পেয়েছি পি স্কোয়ার, তাহলে চেষ্টা করব এই জাতীয় সবগুলো এখানে স্কোয়ার 6 বলো 4 বলো এগুলোকে আমি স্কোয়ারে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমি যদি লিখি পি স্কোয়ার হোল কিউব প্লাস হচ্ছে এখান থেকে আমি যদি বলি, এরপর হচ্ছে যদি বলি আমি যদি এই ক্ষেত্রে যদি দেখি তাহলে পি স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে 1, এই জিনিসটা আমরা দেখলাম। তাহলে এই ক্ষেত্রে আমি যদি খেয়াল করি তাহলে এই জায়গা থেকে পি স্কোয়ার হোল কিউব এটাকে আমি লেখা চাই। তো এর পরবর্তীতে আমি পি স্কোয়ারের মানটা কি বসাই দিব, এই ক্ষেত্রে এটার মান হবে কত, i, তাহলে i কিউব প্লাস হচ্ছে i স্কোয়ার প্লাস হচ্ছে i প্লাস হচ্ছে 1। এখন বলি আই স্কোয়ারের মান তো আমাদের মুখস্থ, এতক্ষণ করতে করতে মুখস্থ হয়ে গেছে আশা করি তোমাদের। তো এখানে আমি আই কিউবের মানটা বসাই, প্রথমে আই কিউবটাকে কেমনে ভাঙবো, আমরা আই কিউবটাকে ভাঙবো আই স্কোয়ার ইন্টু কত দিব, আই আকারে ভাঙবো। এরপরে আই স্কোয়ারের মানটা আমাদের জানা -1, তো আমি ডিরেক্টলি বলতে পারি এটার মান কত, -1, আমি আই না সরি এটার মান হবে -1, তা প্লাস আইটাকে রেখে দিই, এটার কোনো মান বসানোর দরকার নেই, প্লাস হচ্ছে আই। তাহলে এইটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে নিঃসন্দেহে বলা যায় হচ্ছে -i, এবং হচ্ছে এটার মান -1 + 1 কাটা, তারপর এটার মানও i, তাহলে বলা যায় আলটিমেট ভ্যালু হচ্ছে 0। তো এইরকম জাতীয় সমাধানগুলো আমরা সমাধান করব, যে চলকের আন্ডারে ওই চলকের আন্ডারে একটা মান দেওয়া থাকবে, গিভেনদের দেওয়া থাকবে। তো ওখান থেকে আসলে আমার একটা পি এর মান বা যাই হোক এক্স এর মান বের করতে হবে, এরপর এটাকে আমার লেফট হ্যান্ড সাইডে বসায় রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে।
এর পরবর্তী টাইপটা খুবই সোজা এবং হচ্ছে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এই টাইপটার নাম আমি দিব বাস্তব অবাস্তব অংশ সমীকৃতকরণ। আসলে সমীকৃতকরণ জিনিসটা কি? ধরো আমি যদি সাপোজ বলি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বিএক্স প্লাস হচ্ছে সি, এটা একটা সমীকরণ। তাহলে এখান থেকে আমি যদি বলি 2x স্কোয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 6, তাহলে দুইটাই আমার সেম ইকুয়েশন। এখন সহগ সমীকৃত জিনিসটা কি? আমি যদি বলি এই দুইটা রাশি থেকে এ বি সি এর মান কত, তাহলে এই দুইটা রাশি থেকে এ বি সি এর মান আমরা সহগ সমীকৃত থেকে ইজিলি বের করতে পারি। সহগ সমীকৃত মানে হচ্ছে যেটা চলক থাকবে, এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ারের সাথে যে আসে সে সহগ, তাদের সহগগুলো পরস্পর সমান। যেহেতু আমি এখানে ইকুয়াল বলছি, ইকুয়াল বলা মানে কি এর যাবতীয় যা মান এর যাবতীয় যা মান সবগুলো সমান। তাহলে আমি বলতে পারি এটার মান হচ্ছে 2, এর মান 2, তাহলে বি থেকে বলতে পারি বি ইকুয়াল টু কত 6 আর সি ইকুয়াল টু কত 6। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার সহগ সমীকৃত। এখন বাস্তব অবাস্তব অংশ সহগ সমীকৃতকরণ মানে কি? এটা মানে হচ্ছে আমরা একটা জটিল সংখ্যার সাথে আরেকটা জটিল সংখ্যার কি করব, বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করব। এটা ছিল যে জেনারেল একটা আমাদের সরল বা যে কোনো একটা সমীকরণ। তো আমরা দেখব যে বাস্তব অবাস্তব অংশের সাথে আমরা কিভাবে জিনিসটা সমাধান করতে পারি। এখন আমরা একটা সমাধানের মাধ্যমে আসলে একটু আলোচনা করি জিনিসটা আসলে কি বাস্তব অবাস্তব অংশ সমীকৃত। এটা জটিল সংখ্যা যে কোনো ক্ষেত্রে আসলে কাজে লাগে। তো এখন দেখি এখানে একটা আমি ইকুয়েশন দিলাম, তো এটা দেওয়া আছে গিভেন দ্যাট, এখান থেকে আমার প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। তো যাই হোক, তো এই জায়গা থেকে যেহেতু আমাদের দেখো এখানে একটা এক্স জাতীয় বাস্তব অংশ আছে, একটা ওয়াই জাতীয় বাস্তব অংশ আছে। এখন বাস্তব অবাস্তব অংশ সমীকৃত মানে বাস্তবের সাথে বাস্তব, অবাস্তবের সাথে অবাস্তবের একটা রিলেশন দেখাবো। যেমন আমি যদি এটা আলোচনা করি যে এক্স প্লাস আই ওয়াই, এটাকে রুটটাকে যদি ওই পাশে পাঠাই দিই কিউব রুটটাকে, তাহলে হচ্ছে পি প্লাস আই কিউব হোল স্কোয়ার, তাহলে হোল কিউব। তাহলে তো এখান থেকে আমরা দেখবো আসলে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলাবো। এ প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তো আমরা দেখেছি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা দেখলাম। তো এরপরে আমরা এখানে সমাধান করি পি কিউব প্লাস হচ্ছে 3p স্কোয়ার আই কিউব প্লাস হচ্ছে এই জায়গা থেকে যদি সমাধান করি তাহলে হচ্ছে যেহেতু আই স্কোয়ারের মান মাইনাস, তাহলে হচ্ছে আমি ডিরেক্ট লিখে দিতে পারি পি কিউ স্কোয়ার। তারপর এই জায়গার ক্ষেত্রে আমরা জানি এখান থেকে আগে জানতাম যে আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, আগের মেতে আমরা দেখেছি। তাহলে আমি যদি বলতে পারি তাহলে এই নিঃসন্দেহে বলতে পারি আই কিউ কিউব। তাহলে এইখান থেকে এখন যেই সংখ্যাটা আমরা পেলাম এটা একটা জটিল সংখ্যার মতো, কিন্তু এটাকে ততক্ষণ জটিল সংখ্যা বলতে পারবো না যতক্ষণ আমরা বাস্তব অবাস্তব অংশগুলোকে আলাদা করছি। যেমন এই ক্ষেত্রে আমার সুন্দরভাবে আছে একটা হচ্ছে এক্স ধনাত্মক এবং হচ্ছে ওয়াই ধনাত্মক বাস্তব অবাস্তব অংশ। তো সিমিলারিটি তাকেও সাজাতে হবে। যেমন এটা যদি আমি সাজাই তাহলে পি কিউব মাইনাস হচ্ছে এই ক্ষেত্রে আমি বলি 3p কিউ স্কোয়ারকে আলাদা করলাম, এটা একটা এক্সের ধনাত্মক বাস্তব অংশ, প্লাস হচ্ছে এই ক্ষেত্রে যদি আমি আইকে কমন নিই তাহলে এই ক্ষেত্রে হবে 3p স্কোয়ার কিউ প্লাস হচ্ছে কি হয়ে এখানে কি হয়ে যাবে মাইনাস হচ্ছে কিউ কিউ। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এই অংশটা দেখলাম। তো এখান থেকে আমি যদি বলি যে এটা দেখতে একটা জটিল সংখ্যার মতো, মানে হচ্ছে যেমন হচ্ছে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, তাহলে হচ্ছে আমরা একটু আগেই দেখেছি সমীকৃতকরণ জিনিসটা কি। তো এই ক্ষেত্রে আমরা জটিল সংখ্যার জন্য করব বাস্তবের সাথে বাস্তব, অবাস্তবের সাথে অবাস্তব। এখানে যদি দেখি এটা মানটা কার সাথে যাচ্ছে, এটা হচ্ছে এক্স এর সাথে যাচ্ছে যেহেতু আমি ইকুয়াল বলেছি। তারপর এখানে দেখো ওয়াই এর মানটা কার সাথে যাচ্ছে, এটার সাথে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু পি কিউব মাইনাস হচ্ছে 3p কিউ স্কোয়ার, লেখা যায়? অবশ্যই লেখা যায়। তো এরপর হচ্ছে ওয়াই এর মানটা কি করা যায়? ওয়াই মানটা হচ্ছে 3p স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউব। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম, যে একটা এক্স এর মান পেলাম, একটা ওয়াই এর মান পেলাম। এখন এই দুইটা মানকে আমার এমনভাবে এই সমীকরণে বা লেফট হ্যান্ড সাইডে বসাতে হবে যাতে করে আমার ইজিলি মানটা চলে আসে। এখন খেয়াল করো তোমরা যে একটু চিন্তা করো যে আসলে কোন জায়গাটাতে বসালে আমাদের ইজিলি ম্যাথটা মিলে যাওয়ার কথা। তো এখন যদি আমি দেখি যে এই জায়গার ক্ষেত্রে আমার যদি পি কিউ এর মানটা আলাদা আলাদা বসে তাহলে ম্যাথটা খুবই লেন্দি হবে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমি এক্স এবং ওয়াই এর মানটাকে আলাদা আলাদা যদি এখানে বসিয়ে দেখতে পারি তাহলে দেখা যাক আসলে আমাদের ম্যাথটা কীরকম হয়। তাহলে আমি যদি দেখি একটু করে যে এই ক্ষেত্রে যদি আমি এক্স এর মানটা বসাই দিই, এখানে এক্স এর মানটা কত, যে পি কিউব মাইনাস হচ্ছে 3p কিউ স্কোয়ার, তারপর নিচে হচ্ছে পি প্লাস হচ্ছে এই জায়গা থেকে ওয়াই এর মানটা বসাই, ওয়াই এর মানটা হচ্ছে 3p স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে আমি অবশ্যই পি কমন নেওয়া যাচ্ছে, পি যদি কমন নিই তাহলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 3 কিউ স্কোয়ার, তারপর হচ্ছে ডিভাইডেড বাই পি, তারপর হচ্ছে এই ক্ষেত্রে আমি যদি কিউ কমন নেওয়া যায় তাহলে হচ্ছে 3p স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে কাটাকাটি যদি চলে যায় আমি আসলে দেখি জিনিসটা আসলে আমার কি আসে। তো এখান থেকে আমি বলতে পারি পি স্কোয়ার মাইনাস হচ্ছে 3 কিউ স্কোয়ার প্লাস হচ্ছে এই ক্ষেত্রে 3p স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার। খেয়াল করো পি স্কোয়ার এবং হচ্ছে 3p স্কোয়ার সেম, তাহলে এখান থেকে ইজিলি আমি যদি 4 কমন নিই মাইনাস হচ্ছে
কি স্কোয়ার। ইজিলি আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেলতে পেরেছি। তাহলে এইরকমভাবে বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করে আমরা যে কোনো জটিল সংখ্যায় এই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা দেখতে পারি ইজিলি কীভাবে সমাধান করা যায়। তো এরপর নেক্সট টপিকটা আমরা দেখব। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে টাইপ 4-এ আমরা হচ্ছে বর্গমূল সংক্রান্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ ধরে আসলে আমরা হচ্ছে নর্মালি যদি আমরা আগের কথা চিন্তা করি, আমরা 9-10-এ যেগুলো করতাম যে রুট ওভার ধরো হচ্ছে আমি যদি বলি 25 এর বর্গমূল হয়ে যেত 5, এটা আমরা জানতাম। কিন্তু এগুলো ছিল আমাদের নর্মাল ক্ষেত্রে, আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কাজগুলো করে আসছি। তো ধরতে গেলে হচ্ছে আমাদের জটিল সংখ্যাগুলো একটু অস্বাভাবিক সংখ্যা এই টাইপসের, মানে সেই জন্যই তো এটা নাম দিয়েছে জটিল সংখ্যা। তো এখন যদি আমি বলি এই জটিল সংখ্যার ক্ষেত্রে বর্গমূল নির্ণয়ের কিছু একটা সূত্র আছে, যেমন হচ্ছে রুটের ভিতরে আয় থাকলে তাহলে এটার বর্গমূলটা আমরা কেমন নির্ণয় করবো, মানে হচ্ছে রুট জাতীয় আয়ের ভ্যালুটা বা যাই হোক যে কোনো আমরা সংখ্যাকে আমরা বর্গমূল নির্ণয় করবো। তো এটা নির্ণয় করার একটা লাইন মনে রাখতে হবে। লাইনটা হচ্ছে সবসময় মাথায় রাখবা, যদি কোনো জটিল সংখ্যা থাকে তার মানটাকে যদি আমি বর্গমূল বের করতে চাই, মনে রাখতে হবে কোন একটা জটিল সংখ্যাকে যদি আমি বর্গমূল করি তার আনসারটা একটা কি হবে, জটিল সংখ্যা হবে। সাপোজ ধরো আমি যদি বলি যে আমার ধরো হচ্ছে 3 + 4i, এই সংখ্যাটাকে আমার বর্গমূল করতে বললো, তার মানে হচ্ছে বর্গমূল মানে হচ্ছে এটার উপর একটা রুট দিয়ে দিলাম। তাহলে এটার উপর বর্গমূল দেওয়া মানে হচ্ছে আমার যে একটু আগে বললাম যে কোনো জটিল সংখ্যাকে যদি আমি বর্গমূল করতে পারি তাহলে ওটার মানটা একটা কি হবে, জটিল সংখ্যা। তাহলে হচ্ছে x + iy। জিনিসটা একটু ভালোভাবে বুঝে এটা একবার যদি বুঝে চাই আমরা এরকম ম্যাথ অনেক রকম করতে পারবো, একই রকম ম্যাথ জিনিসটা আসলে। তো এখন দেখো এটার বর্গমূলটা আমরা ধরে নিয়েছি কত, যে x + iy। তার মানে আমরা আসলে জানি না যে এটার বর্গমূলটা কি, কিন্তু আমরা একটা সূত্র জানি যে বর্গমূলটা জটিল সংখ্যা বর্গমূল একটা জটিল সংখ্যা, কিন্তু আনসারটা হবে এই ফরম্যাটে। তাহলে আমরা শুরুতেই কিন্তু আমাদের আনসারটা বলে দিছি, এটাকে রুট বর্গমূল করলে আনসারটা আসবে এটা। তো এখন আমার পুরো ম্যাথ জুড়ে কাজ হচ্ছে আমি x আর y এর মানটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমার এই সমাধানটা কোয়াইট ইজি হয়ে যাবে। আমি যেভাবেই হোক আমি চেষ্টা করব আমার x আর y মানটা বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের 9-10-এর বিভিন্ন সমাধান আমরা অপোনেন্ট করেছি, বর্গমূল করেছি, যে কোনো কিছু আমরা এইরকম সমাধান করে x আর y এর মানগুলো বের করেই সেই x আর y এর মানটাই আমরা কোথায় বসাবো, এই জাতীয় এই x আর y যদি বসাতে পারি তবেই আমার হচ্ছে এই জটিল সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে এই যে x আর y এর মানটা বসানোর পরে যে সংখ্যাটা পাবো সেটাই। তো একটা ম্যাথের ভিত্তিতে আমরা আসলে দেখি জিনিসটা কি। তো সাপোজ ধরো আমি যদি বলি একটা সংখ্যা, জটিল সংখ্যা বললাম এটা হচ্ছে 2i, তাহলে এখন তোমরা বলতে পারো যে এটা তো আমার একটা জটিল সংখ্যা না। কেন? কারণ হচ্ছে এখানে আমার তো কোনো বাস্তব অংশ নেই, তাহলে এটা কেমনে জটিল সংখ্যা হলো? কারণ আমি শুরুতেই বলেছিলাম প্রথম ভিডিওতে যে আমাদের একটা বাস্তব অংশ থাকবে, অবাস্তব অংশ থাকবে। তো এই সিচুয়েশন যদি এটা যদি তোমরা আসলে বুঝে থাকো, যে আসলে ভালো করে যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে বুঝবা যে এটা একটা জটিল সংখ্যা। তো তোমরা যদি বলো যে এখানে বাস্তব অংশ নেই, না, এখানে বাস্তব সংখ্যা অংশ আছে। যেমন কিভাবে? যেমন এটা যদি আমি iy অংশ বলি তাহলে আমার x এর অংশটা কত, এখানে 0, মানে হচ্ছে x এর অংশ আছে কিন্তু এটার মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। যাই হোক এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো আমরা আসলে এটার বর্গমূল নির্ণয় করি, আমরা জানি যে এরকম একটা জটিল সংখ্যার বর্গমূল প্রথম ভ্যালু ইকুয়াল টু কত, একটা জটিল সংখ্যা। যাই হোক এটা আমরা করলাম। তাহলে এর পরবর্তীতে আমি 2i, এটা একটা ক্যালকুলেশন ভিত্তিক ম্যাথ, তাহলে এটাকে আমি ডিরেক্টলি করে দিচ্ছি a + b² সূত্র, a² - a² প্লাস হচ্ছে 2xiy প্লাস হচ্ছে by। যাই হোক এটা আমরা করলাম। তো এর পরবর্তী রাশিটা দেখি x² প্লাস হচ্ছে 2xyi, যেহেতু i² এর মান -y, এটা লিখলাম। সেম ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু আমরা বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করবো, কারণ এদিকেও আমার জটিল সংখ্যা এদিকেও জটিল সংখ্যা, তাহলে বাস্তব অবাস্তব অংশ সমীকৃত করতে পারলে জিনিসটা আমাদের ম্যাথটা করার জন্য খুবই ইজি হয়ে যায়। আচ্ছা যাই হোক আমরা যদি বলি x² y² তারপর হচ্ছে প্লাস 2xyi, জিনিসটাকে আমরা আলাদা করে ফেললাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটাকে বলি 2y, তাহলে তোমরা বলো এটাকে যদি আমি বাস্তব অংশ, একটা বাস্তব অংশ যদি বলে থাকি তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, সহগ সমীকৃত যদি করে থাকি x² মাইনাস হচ্ছে y² ইকুয়াল টু 0। যাই হোক আমরা বাস্তব সমীকৃত করলাম। এখন অবাস্তব যদি করি 2xy ইকুয়াল টু কত, 2। কথাটা বুঝতে পারছি? তাহলে এইখান থেকে যদি আমি বলি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আমার x আর y এর মান বের করতে হবে। এখন এই দুইটা রাশি থেকে কখন সমাধান করতে হলে কি করতে হবে, আমরা যদি দেখি এটার সমাধান যদি করতে চাই, আমরা এটার একটা রাশি মানে হচ্ছে যেহেতু x² প্লাস y² মাইনাস y² পেয়েছি, তাহলে এটাকে যদি আমি এটার অনুরূপ একটা রাশি মানে হচ্ছে x² প্লাস y² কে আনতে চাই, মানে আমার তো জোর করে আনলে তো আর হবে না। আমি এই জিনিসটাকে যদি আনতে চাই, মানে কিভাবে কেন আনবো, যেহেতু এটা একটা রাশি, এটা যেহেতু আমরা মাইনাস অংশ আছে, এটার প্লাস অংশটা আমরা নিয়ে দেখি যাতে করে আমরা একবার যোগ একবার বিয়োগ করলে যাতে ম্যাথটা মিলে। তাহলে এটা তো আমরা এমনি আনতে পারবো না, এটা আনতে হলে আমরা একটা সূত্রের মাধ্যমে আনতে হবে। যেমন আমাদের দুইটা ভ্যালু আছে, আমি যদি বলি এটা হচ্ছে a, মানে এখানে a এর মান কি x² এবং b এর মান কি y², তাহলে এইটা যদি a প্লাস b
হোল স্কোয়ারের সূত্র ফেলাই, তাহলে অনুসিদ্ধান্ত সূত্র আমার কি বলে? অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার কি হবে প্লাস 4ab, এটাই হচ্ছে আমার a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এখন দেখো এটার ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি না? ইজিলি বসিয়ে দিতে পারবো। এটার মান হচ্ছে 0 স্কোয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে 2xy হোল স্কোয়ার। আমার এটার তো মান জানা ছিল আগে থেকে, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে, এটা যেহেতু 2 বসাবো, এটার ভ্যালু হচ্ছে 4। তাহলে দেখো আমি এখন ক্লিয়ারলি পেয়ে গেলাম। তাহলে আমার হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালুটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমার হচ্ছে 2। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। এরপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পেয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা পেয়েছি 0। তো এখন আমি ম্যাথটা করা সোজা, কারণ হচ্ছে দেখো আমার দুটোটার ঘাত সেম, তাহলে আমরা দেখতেও একই রকম। তাহলে এই জাতীয় দুইটা থেকে আমরা সমীকরণটা সমাধান করতে পারবো কিভাবে? আমরা হচ্ছে 1 প্লাস প্রথমে কি করব? 2 করব। তাহলে 1 প্লাস যদি 2 করি, দেখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে আনসারটা হবে 2। তাহলে এই ক্ষেত্রে আমি বলি 2x স্কোয়ার ইকুয়াল টু কত? 2। তাহলে এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 1। কেন প্লাস মাইনাস 1? যেহেতু আমি বর্গটা তুলেছি সেই জন্য এই জায়গাটাতে মানটা হবে প্লাস মাইনাস 1। তো এর পরবর্তীতে আমরা একবার যোগ করবো, একবার কি করবো? এখন বিয়োগ করলাম। আচ্ছা এবার একটু বিয়োগ করে দেখি। বিয়োগ করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে 2 মাইনাস 0, তাহলে এটার ভ্যালুটা বুঝলাম। তাহলে হচ্ছে 2y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস 1, তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি? প্লাস মাইনাস 1। দেখো আমরা x এর ভ্যালুটাও পেয়ে গেলাম, y এর ভ্যালুটাও পেয়ে গেলাম। এখন আমি শুরুতে লিখেছিলাম যে √2i ইকুয়াল টু x প্লাস iy, মানে হচ্ছে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যা। আমি x এর মানও পেয়েছি, y এর মানও পেয়েছি। এখন যদি আমি এই মানটা যদি এখানে বসাই, x এর মানটা এবং y এর মানটাও যদি বসাই, তাহলে আমার জিনিসটা বের করা খুবই ইজি। যেমন আমি যদি বলি, তাহলে প্লাস মাইনাসটা আসলে আমি কমন নিতে পারি, কারণ যেহেতু দুটো ক্ষেত্রে কমন 1 প্লাস, এই ক্ষেত্রে যদি আমি বলি i, কারণ হচ্ছে y এর মান 1, একই কথা 1 ইন্টু i। তাহলে এটার পুরাটার ভ্যালু কত? পুরাটার ভ্যালু হচ্ছে আমার হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস i। তো এখন আসি, এইরকমভাবে তোমরা হচ্ছে যে কোনো বর্গমূলের ম্যাথ আমার এই প্রসিডিউরে তোমরা অবশ্যই সব ম্যাথ মিলাতে পারবা, কিন্তু কিছু কিছু গিয়ে একটু সমস্যা হবে আনসারের ক্ষেত্রে। যেমন কীরকম? ধরো তোমার যে কোনো কিছু, ধরো আমি এই আনসারটা মানে এই কোয়েশ্চেনটা দেখলাম, এখন এটার যদি 2i থাকতো, তাহলে এই ক্ষেত্রে কি হবে? সব কিছু ধরো ঠিকঠাক রইলো, কিন্তু ধরো আনসারে গিয়ে দিয়ে দিল আরেকটা, মানে হচ্ছে আয়ের আগে মাইনাস। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যে যদি কোনো ইকুয়েশনে অবাস্তব অংশের আগে যদি মাইনাস থাকে, মানে শুরুতে প্রশ্নের শুরুতে যদি অবাস্তব অংশের আগে যদি মাইনাস থাকে, তুমি এক্স এবং ওয়াইয়ের মান যেটাই বের করো না কেন, তোমার আনসারে সবসময় আয়ের আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এটা হচ্ছে আমি একটা টেকনিকটা বলে দিলাম, যাতে করে তোমরা যাতে সবগুলো ম্যাথ যাতে হচ্ছে সঠিকভাবে করতে পারো। তো এই একটা জায়গায় তোমাদের প্রবলেম হবে যে আয়ের আগে যদি মাইনাস আসে, তখন আমাদের দেখবা আমরা সব প্রসিডিউর করতেছি, কিন্তু আনসারে গিয়ে আমাদের ম্যাথটা মিলতেছে না, প্লাসের জায়গায় মাইনাস আছে। তখন আমাদের এই নিয়মটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। এবার আসি আমরা হচ্ছে টাইপ 5, এককীয় ঘনমূল। মানে হচ্ছে কীরকম? যেরকম এখন আমরা বর্গমূল নিয়ে একটু আগে আলোচনা করলাম, মানে হচ্ছে আমাদের রুট জাতীয় যে কোনো কিছু। তো এখন এই টাইপের ভিতর আমরা দেখব রুটের উপর কিউব থাকতে পারে, রুটের উপর 4 থাকতে পারে, 6 থাকতে পারে। এই জাতীয় সমাধানগুলো আসলে আমরা জোড় সংখ্যক নিব, এগুলোতে আমরা কিভাবে আমরা সমাধানটা করতে পারি। তো একটা জিনিস মাথায় রাখবে, এককীয় ঘনমূল মানে কি? এককীয় ঘনমূল মানে হচ্ছে এখানে 3টা ভ্যালু থাকবে। যদি আমি বলি এক্স কিউবের এখানে সবসময় কয়টা ভ্যালু থাকবে? 3টা ভ্যালু। এখন কিভাবে থাকবে জিনিসটা যদি আমি একটু তোমাদেরকে আলোচনা করি, বেসিক্যালি যদি একটু আলোচনা করে থাকি, যেমন আমি যদি একটা যদি কোয়েশ্চেন দিই, ধরো আমি যদি বলি কিউব রুট -1, এটার এককীয় ঘনমূল কত? এককীয় ঘনমূল মানে হচ্ছে এটা 3টা মান থাকবে। তো সবসময় মাথায় রাখবে এটা 3টা মানই থাকবে। তো যে কোনো এককীয় ঘনমূল বলো, সরমূল বলো, বা আমি যদি চতুর্মূল বলি, যে কোনো ম্যাথ মানে এইরকম ম্যাথগুলোকে তোমাকে আগে যেটা কোয়েশ্চেন দেওয়া থাকবে ওটা কিন্তু কী ধরে নিতে হবে? এক্স ধরে নিতে হবে। তোমার হিসাবে সুবিধা, তুমি চাইলে এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু আমি যদি এখন করি এক্স যদি ধরি, তাহলে দেখো আমি যদি এটাকে এক্স ধরি, প্রথমে এটা ধরতেই হবে, নাহলে এই ম্যাথটা মিলানো যাবে না। তারপর আমি যদি বলি তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত রয়ে গেল? -1। ক্লিয়ার? তো এখন যদি আমি এটাকে কনভার্ট করি, এক্স কিউব প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তো এখন দেখো এটা আমার কোন সূত্র পড়তেছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে সূত্রটা কি? এ প্লাস বি
ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এখন দেখো এই সমীকরণ থেকে আমার এটাও জিরোর সমান, এটাও জিরোর সমান, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এক্স এর মান কত, -1। তাহলে এককীয় ঘনমূলের প্রথম মূলটা আমরা পেয়ে গেলাম -1, তাহলে বাকি রয়ে গেল দুইটা মূল। যেহেতু এখানে এক্স এর ঘাত 2, তাহলে এখান থেকে আমরা দুইটা মূল পাবো। যেমন দেখি এই মূলটা আমরা কেমনে করব। এই মূলটা যদি এখানে আমি সাইডে লিখে রাখি, এক্স এর মানটা -1 পেয়েছিলাম, তো এখন দেখো এই মূলটা যদি আমি করি, এই মূলটা আমরা হচ্ছে এই নিয়ম খাটাবো। যেমন হচ্ছে আমি যদি শুধু এক্স এর মানটা বের করি, তাহলে আমরা একটা নিয়ম শিখতাম, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই 2ac। এই নিয়মটা আমরা জানি, যে কোনো এক্স এর মান যদি আমরা ইজিলি বের করতে চাই, এটা আমরা করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমি বসাই, তাহলে কি হবে, আমার -b এমনিতে অলরেডি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমি প্লাস বলি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ারের মান তো এমনিতেই ধনাত্মক, এটা বসাবো 4, এই মানটা 4 দিলাম, এখানে এর মান কত 1 ইন্টু সি, যাই হোক এখন হচ্ছে 2a আবার দিলাম, আমি 1 দিলাম। আচ্ছা, তো এর পরবর্তীতে আমি যদি দেখি এটার ভ্যালুটা কত আসবে, 1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। এইটাই হচ্ছে আমার, যে এখানে দুইটা ভ্যালু আছে। আচ্ছা যাই হোক, এটা আমি একটু ক্যালকুলেশন করি এই সাইডে দেখি জায়গা একটু কম আছে। তো এখন যদি আমি বলি 2 1 প্লাস মাইনাস রুট ওভার -3, এটা একটা রাশি। তো আমরা যত সম্ভব চেষ্টা করবো, যেহেতু একটা জটিল সংখ্যা, আমরা আয়টাকে নিয়ে আসার চেষ্টা করবো যেভাবেই পারি। যদি মাইনাস কিছু থাকে আমরা চেষ্টা করবো এখানে আয় আনার জন্য। যদি আমি দেখে থাকি এই জিনিসটাকে, এখানে দেখো 2 যদি আমি বলি, তাহলে এখানে আমি যদি একবার ধনাত্মক মান নিই, প্লাস নিই, যদি ধনাত্মক মান নিই, এবং দেখো এটা যেহেতু রুট ওভার -3, তার মানে হচ্ছে মাইনাস রুট ওভার -1টাকে কমন নেওয়া যায়, তাহলে কমন নিলে আমরা আয়টাকে কনভার্ট করে এখানে কি করতে পারি, √3টাকে রেখে দিতে পারি। যেমন হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, রুট ওভার -1 3, দুটোটাকে যদি আমরা একসাথে লিখি, এটা তো আমি আইটাকে ঠিক লিখে দিতে পারি। তো আরেকটা ভ্যালু হচ্ছে 1 মাইনাস হচ্ছে i রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। তাহলে দুইটা ভ্যালু আমরা এখানে দেখো, আমরা একটা যদি বলি এককীয় ঘনমূলের ক্ষেত্রে, একটার মান পেয়ে গেলাম -1, আর একটার মান পেলাম আমরা হচ্ছে -1, আর একটার মান পেলাম হচ্ছে 1 প্লাস এটা, আরেকটার মান হচ্ছে মাইনাস। তা এককীয় ঘনমূলের কিছু সিম্বল আছে, যেমন জিনিসটা কি, আমরা এককীয় ঘনমূল বলতে একটা রাশি আমরা বুঝি 1 ওমেগা স্কোয়ার, এই তিনটা মিলেই হচ্ছে আসলে আমার এককীয় ঘনমূল। এই জিনিসটার ক্ষেত্রে আমরা হচ্ছে 1 মানে মনে রাখবো হচ্ছে প্রথম মূলটা, যে তার মানে যে এই না যে এই মানটা সবসময় 1 হবে, তা না, আমরা ধরবো হচ্ছে একটা প্রথম মূল। আর ওমেগা স্কোয়ার মানে মাথায় রাখবা এই আই জাতীয় যে প্লাস মানে যেটা থাকবে, এটার যদি ধনাত্মক মানটা থাকে, ধনাত্মক মানটাকে আমরা ধরবো ওমেগা, এবং যদি ঋণাত্মক মান থাকে, এই ঋণাত্মক মানটাকে আমরা কি ধরবো, ওমেগা স্কোয়ার। তাহলে আমরা দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে ধরো 1 এবং হচ্ছে ওমেগা স্কোয়ার, তিনটা জিনিস আমরা দেখেছি। তো আমরা এই জাতীয় ম্যাথগুলো হচ্ছে এভাবে সমাধান করব, যে কোনো হচ্ছে এককীয় ঘনমূলের ম্যাথ। যেমন হচ্ছে তিনটা ম্যাথ আনসার পেয়ে গেছিলাম, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তাহলে এই তিনভাবে আমরা ক্যালকুলেশন করব। যদি 6 থাকে আমাদের আনসার আসবে 6টা, একই প্রসেস। যদি 4 থাকে আনসার আসবে 4টা। জিনিসটা আমাদের জন্য খুবই ইজি, তো আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। এখন আসি আসলে আমরা এককীয় ঘনমূলের কিছু একটু ডিপ আলোচনা করি। যেমন হচ্ছে কীরকম, যে এককীয় ঘনমূল বলতে আমরা হচ্ছে 1 ওমেগা আবার হচ্ছে ওমেগা স্কোয়ার বুঝি। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমি যদি বলি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এই তিনটার সমষ্টি সবসময় কত হয়, 0 হয়। তো এটা একটা মুখস্থ ব্যাপার হয়ে গেল, কিন্তু আমি যদি জিনিসটাকে বোঝার চেষ্টা করি, আমরা তো সবসময় সূত্রটা মুখস্থ করে থাকি। তো আমি একটা জিনিস যদি খেয়াল করি, যেমন এই যে একটা ধরো আমি যদি এককীয় ঘনমূল ওমেগা স্কোয়ার বলে, এটার আসলে বেসিক জিনিসটা কি, এটার হচ্ছে যদি তিনটা মূলের পাওয়ারটা যদি ক্রমিক আকারে বাড়তে থাকে, মানে 3 বার, খালি সংখ্যা কয়বার হবে, 3 বার, 1 2 3, যদি 3 বারে যদি পাওয়ারটা ক্রমিক আকারে বাড়তে থাকে, তখন তাদের সমষ্টির মানটা কি হয়, 0 হয়। যেমন এই ক্ষেত্রে যদি আমি দেখি, এটা যদি ওমেগা 0, এই ক্ষেত্রে ওমেগা 1 প্লাস হচ্ছে এখানে ওমেগা স্কোয়ার, তাহলে দেখো 0 1 2, তার মানে ক্রমিক আকারে বাড়ছে না। তাহলে আমি একটু আগেই বলেছি ক্রমিক আকারে যদি বাড়তে থাকে, তাহলে তাদের তিনটার সমষ্টি কত হয়, সবসময় 0। তো সিমিলারলি যদি তোমাকে দেওয়া থাকে 2021 ওমেগা 2021 ওমেগা 2022 প্লাস হচ্ছে ওমেগা 2023, এটার আনসার কত হবে, নিঃসন্দেহে যেহেতু আমার হচ্ছে ক্রমিক আকারে বাড়ছে, তাহলে এটার আনসারটা কত হবে, 0 হবে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, যে আমাদের ওমেগা কিউবের ভ্যালু সবসময় কত হয়, 1 হয়। কিভাবে,
আমরা যে এককীয় ঘনমূল পেয়েছি, এককীয় ঘনমূলের ওমেগা কিউব যদি আমি বসাই ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, আমরা ওমেগার একটা ভ্যালু পেয়েছিলাম এককীয় ঘনমূল বের করে। তো ওইটার ওমেগার মানটা তুমি বসাবা, এরপর ওমেগা স্কোয়ারের মানটা বসাবা, দুটোটা গুণ দিয়ে দেখবা ওমেগা কিউবের মানটা কত আসতেছে, 1 আসতেছে। পরবর্তীতে যখন তোমরা একটু দেখবা এই জিনিসটা খুবই বেসিক, জিনিসটা একটু কাজে লাগবে, এখান থেকে বেসিক্যালি অনেক ম্যাথগুলো করা যাবে। তো আজকে আমাদের এতটুকুই, জানি না কতটুকু বোঝাতে পেরেছি তোমাদের, তো চেষ্টা করেছি সর্বোচ্চটা বোঝানোর। যাই হোক, তো যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে বা এই আজকে টপিক সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, অবশ্যই জানাতে পারো, আমরা এটা সমাধান দেওয়ার অতি সত্ত্বর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।